জায়মা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না। প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের ছাড়া ঘুম হয় না জায়মা রহমানের। ঠিক এভাবেই আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান লাইভে এসে জায়মা রহমানকে নিয়ে কটূক্তি করেছিল। শুধু জায়মা রহমান নয়, তারেক রহমানের জন্ম নিয়েও কটূক্তি করেছিল মুরাদ হাসান। তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুরাদ হাসান। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। মুরাদ হাসান তার প্রত্যেকটা বক্তব্যে জিয়া পরিবারকে হেনস্থা করত। এমনকি বেগম খালেদা জিয়ার বিয়ে নিয়েও মিথ্যা বেফাস কথা বলতেন মুরাদ হাসান। যেমন বেগম জিয়ার কতবার বিয়ে হয়েছে আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। বেগম জিয়ার মা বলতে পারবে। ক্ষমতার লোভ মুরাদ হাসানকে এতটাই পাগল করে তুলেছিল, জিয়াউর রহমানের মাজার সরিয়ে দেওয়ার মতো বেফাস কথা বলতেন মুরাদ হাসান। জিয়াউর রহমানের ওই বাক্স, কাঠের বাক্স কবে থাকবে না, সরিয়ে দেওয়া হবে। রাজনৈতিক নির্যাতনের শিকার তারেক রহমান যখন লন্ডনে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, তখন মুরাদ হাসান লাইভে এসে তারেক রহমানকে থাপ্পড় দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল। আমার ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা যেমন আর্মিটা দিছিল না। ঘটনার শুরুটা হয়েছিল 2018 সালে সেই বহুল আলোচিত নির্বাচনের পর। জামালপুর 4 আসন থেকে জিতে আসার পর এই মুরাদ হাসানের কপাল খুলে যায়। রাজনীতিতে তখন অনেক বেলকিবাজি চলছিল। প্রথমে মুরাদ হাসানকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর তাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর যার পর ক্ষমতার দাপটে পুরোপুরি বেসামাল হয়ে পড়ে মুরাদ হাসান। বিরোধী দলের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে বেফাস কথা বলতে শুরু করে মুরাদ হাসান। বিশেষ করে তার মূল টার্গেটে ছিল জিয়া পরিবার। ক্ষমতার দাপটে প্রকাশ্যে বিভিন্ন বক্তব্যে তারেক রহমানকে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে ডক্টর মুরাদ হাসান। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরও খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই। তৎকালীন আওয়ামী শাসনামলে মুরাদ হাসানের চলাফেরা আর ভাব দেখে মনে হতো যেন পুরো বাংলাদেশটাই সে নিজের পকেটে কিনে নিয়েছে। মাথায় চকচকে টাক আর চোখে দামি চশমা পরা এই লোকটি তখন সারা বাংলাদেশে আলোচিত নাম হয়ে ওঠে। সে জিয়া পরিবারকে ইচ্ছেমতো গালি দেওয়াকে নিজের জীবনে সবচেয়ে পবিত্র কাজ হিসেবে মনে করত। কুলাঙ্গার তারেক রহমান, লন্ডনে বৈশা তোমার মেয়ে এক ভ্রষ্টা নষ্টা, তোমার মায়ের মতো। জায়মা রহমান চরিত্রহীন লুচ্চা লম্পট। লন্ডনে তুমি কি করে বলো? পড়াশোনা করো নাকি নষ্টামি করো মায়ের মতো? ক্ষমতার দাপটে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমানকে দুশ্চরিত্রা বলতেও একটু বুক কাঁপেনি মুরাদ হাসানের। তার বেয়াদবির চূড়ান্ত সীমা পার করে যায় যখন ব্যারিস্টার জায়মা রহমানকে সরাসরি টার্গেট করে বসেন। জায়মা রহমানের মতো একজন উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত মেয়েকে নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে একেবারে জঘন্যভাবে নোংরা কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, একটি লাইভ অনুষ্ঠানে জায়মা রহমানকে নিয়ে এমন কিছু শব্দ উচ্চারণ করে যা কোনো সুস্থ মানুষ স্বপ্নও চিন্তা করতে পারে না। ওই জায়মা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। মূলত মুরাদ হাসানের মাথায় তখন একটা সস্তা গেম প্ল্যান ঢুকে গিয়েছিল। সে মনে মনে ভাবত তারেক রহমানকে এবং তার পরিবারকে যত বেশি গালি দেওয়া যাবে, দলে নিজের অবস্থান তত বেশি মজবুত করা যাবে। এই নোংরা চালবাজি করে সে উপরমহলে প্রিয় পাত্র হয়ে উঠবে এই আশায় জিয়া পরিবারকে টার্গেট করে বেফাস মন্তব্য করতে থাকে মুরাদ হাসান। ক্ষমতার নেশা মুরাদ হাসানকে এতটাই উগ্র করে তোলে, সে বেগম খালেদা জিয়ার বিয়ে নিয়েও কটূক্তি করতে ভয় করেনি। যেমন বেগম জিয়ার কতবার বিয়ে হয়েছে আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। বেগম জিয়ার মা বলতে পারবে অবশ্য। এরা তো জন্মগ্রহণ করতে ভারতে, বাংলায় করে নাই।
জিয়া পরিবারকে নিয়ে এমন বেফাঁস বক্তব্যের কারণে অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত চরম ঘৃণার পাত্র হয়ে ওঠে মুরাদ হাসান। তার গলাবাজি আর দাপট দেখে পাড়ার মোড়ের চায়ের দোকানের আড্ডায় সাধারণ মানুষ রীতিমতো বিরক্ত হয়ে ওঠে। ক্ষমতা আর গলার জোরে সবকিছু নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে মুরাদ হাসান। এমনকি শহীদ জিয়াউর রহমানের মাজার সরিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর বক্তব্য দিতে ভয় করেনি ডক্টর মুরাদ হাসান। জিয়াউর রহমানের নামে কোনো স্মৃতি জাদুঘর বাংলায় থাকবে না। আর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের ওই বাক্স, কাঠের বাক্স কফিন থাকবে না, সরিয়ে দেওয়া হবে। ঢাকা শহরে মাজার জিয়াউর রহমান কি পীর, আউলিয়া, দরবেশ, কিসে পয়গম্বর, কি নবী রাসূল, একটা খুনি। মুরাদ হাসানের কথায় মানুষ এতটাই বিরক্ত হয়ে ওঠে, মুরাদ হাসানকে টেলিভিশনের পর্দায় দেখলে মানুষ চ্যানেল পরিবর্তন করে দিত। তবু মুরাদ হাসানের হুঁশ ফিরে আসেনি, কারণ সে ভাবত তার মাথার উপর এমন এক শক্ত হাত আছে যা তাকে সারা জীবন যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে রাখবে, তাকে কেউ ছুঁতেও পারবে না। আর তাই তার কথায় ছিল অহংকার এবং ক্ষমতার ছাপ। তাই এই মুরাদ হাসান লাইভে এসে তারেক রহমানকে থাপ্পড় দেওয়ার মতো ইচ্ছা পোষণ করেছিল। আমার খুব ইচ্ছা ওর কানে কপালে একটা চটকানা, যেমন আর্মিরা দিছিল না, হ্যাঁ, ওর পাশায় লাঠি দিয়ে ভরা দিছিল না, মনে আছে? ওর কিন্তু মাজা রাখা, ও সোজা রাখতে পারে না। আমাদের যারা আছে আওয়ামী রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হোয়াট এভার, জিজ্ঞেস করেন তো তারেক রহমানের মাজা ভাঙ্গা কেমনে? তবে মুরাদ হাসান শুধু রাজনৈতিক বিরোধিতার মাঝেই থেমে থাকেনি। তার ভিতরে লুকিয়ে থাকা এক মারাত্মক বিকৃত মানসিকতা আস্তে আস্তে সবার সামনে পরিষ্কার হতে থাকে। একজন দায়িত্বশীল মন্ত্রী হয়েও সেই নারীদের প্রতি যেই জঘন্য ভাষায় কথা বলতো, তা শুনে রাস্তার বখাটেরও হয়তো লজ্জায় লাল হয়ে যেত। বাংলা চলচ্চিত্রের উদীয়মান নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে তার যৌন কেলেঙ্কারি সারা দেশে আলোড়ন তৈরি করে ফেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না, না সেমডি? কই আমাকে ফোন কখন দিবেন? লেটস বি আই এম নট। ইউ আর। এই সেমডি, এখন তুই আসবি, এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। তাহলে তুই 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 বাল ফালাইতে গেছ, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছ। এই তো খাবার অভাব হয়েছে রে মাগি। তার সেই কথাগুলো এতই জঘন্য আর নিচু মানের ছিল যে খোদ তার নিজের দলের অনেক বড় বড় এবং পুরনো নেতারাও লজ্জায় মুখ লুকাতে থাকে। তারা ভালো করেই বুঝতে পারছিল এই লোকটা পুরো দলের মুখে রীতিমতো চুলকানি মাখছে। তাই দলের ভিতরে তাকে নিয়ে নানান কানাঘোষা চলতে থাকে। কিন্তু মুরাদ হাসান তখনও ক্ষমতার নেশায় এতটা অন্ধ ছিল যে কারো ভালো কথা তার কাছে ভালো লাগেনি। সে নিজে নিজে ভেবেছিল এই নোংরামি করে সে হয়তো বিরাট কোনো বাজিমাত করে ফেলছে। আসলে সে একটু বুঝতে পারেনি সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। সাধারণ মানুষের মনে তার প্রতি যেই ক্ষোভ তৈরি হয়েছে সেটা সামলানোর মতো তার ক্ষমতা ছিল না। নানান বিতর্কের মধ্যে মনচিত্ত হারায় মুরাদ হাসান। এরপর 2024 সালের 5 আগস্টের পর দেশের পরিস্থিতি যখন চোখের পলকে পুরোপুরি পাল্টে যায়, তখন এই বাঘের মতো গর্জন করার লোকটি নিমিষেই একেবারে ভেজা বিড়াল হয়ে যায়। নিজের পিঠ বাঁচানোর জন্য ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে। বিশ্বস্ত সূত্রে জানা যায় 2024 সালের 5 আগস্টের পর কিছুদিন সেই রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছিল মুরাদ হাসান। তবে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই মুরাদ হাসান এখন কোথায়? মুরাদ হাসান কি এখনও দেশের ভিতরে লুকিয়ে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে? বিভিন্ন সূত্রে জানা যায় প্রথম দিকে মুরাদ হাসান দেশের ভিতরে গাপটি মেরে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। মুরাদ হাসান মনে করেছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সে আবারও নতুন করে খোলস পাল্টিয়ে আবারও আগের মতো গলাবাজি করবে। কিন্তু যখন সে খুব ভালো করে বুঝতে পারলো তাকে কেউ আর বাঁচাতে পারবে না, তখন সে লেজ গুটিয়ে পালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। রাতের আধারে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায় মুরাদ হাসান। তার এই পলানোর দৃশ্যটা একবার ভাবলে পরিষ্কারভাবে বোঝা যায় ক্ষমতার দাপট আসলে কতটা ঠুলক। যেই লোকটা একদিন লাইভে ক্যামেরার সামনে বসে বড় বড় গলার আওয়াজ করত, আজ সেই মানুষটা রাতের অন্ধকারে চোরের মতো মুখ লুকিয়ে বর্ডার পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সময়ের জবাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, মুরাদ হাসানের বর্তমান করুণ পরিণতি তার সবচেয়ে বড় প্রমাণ। যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে নিজের হাতে থাপ্পড় মেরে সাইজ করতে চেয়েছিল, আজ সেই তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর তারেক রহমানের এই বিশাল উত্থান আর মুরাদ হাসানের ইঁদুরের মতো পলায়ন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরাট শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে।